আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হানিফ চৌধুরী, সহকারী অধ্যাপক টেক্সটাইল কলেজ। এখন আমরা অংশীদারি কারবারের শীটের 15 নম্বর অঙ্কটি প্রস্তুত করব। শীটের 15 নম্বরে করণীয়তে বলা হয়েছে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। আমরা এই করণীয়র গ অংশটি আগে দেখে নেব যে এখানে কোন হিসাব চেয়েছে, অর্থাৎ এখানে কি অংশীদারদের মূলধন হিসাব চেয়েছে নাকি চলতি হিসাব চেয়েছে। আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি সেখানে লেখা ছিল অংশীদারদের মূলধন হিসাব, আর এই অঙ্কে লেখা আছে অংশীদারদের চলতি হিসাব। তো এই অবস্থায় লাভ লোকসান আবন্টন আগের মতোই প্রস্তুত করব, কিন্তু অল্প একটু চেঞ্জ করতে হবে, আর সেই চেঞ্জের জায়গাটা আমরা এখন দেখব। আমরা আগে লাভ লোকসান আবন্টন হিসাব করার ক্ষেত্রে মূলধনের সুদের উপর লিখেছিলাম অংশীদারদের মূলধন হিসাব। এখন যেটা করছি সেটা হচ্ছে মূলধনের জায়গায় চলতি হিসাব লিখব। যেখানেই আমরা মূলধন লিখেছিলাম সেখানে চলতি, যেখানেই আমরা মূলধন লিখেছিলাম চলতি, মূলধন লিখেছিলাম চলতি। তার মানে প্রত্যেকটা আয়ের উপর বা খরচের উপর আমরা অংশীদারদের চলতি হিসাব লিখব। কী কারণে? যে আমাদের এখানে করণীয়তে বলা হয়েছে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। এবার প্রথমে আমরা লাভ লোকসান আবন্টনের যে নিয়ম আছে আমরা ক্রেডিট পাসটা আগে করব, সেটা হচ্ছে নিট লাভ আগে লিখব, তারপর ক্রেডিট পাশে উত্তোলনের সুদ এটা লিখব, এরপর এখানে পণ্য উত্তোলন আছে, পণ্য উত্তোলনটা লিখব। তাহলে আমাদের প্রশ্ন থেকে আমরা ওই এখানে মুনাফার পরিমাণ দেয়া আছে, এটাকে আগে লিখব 50,000, লিখলাম 50,000। এরপর উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ ওরা বলে দিয়েছে, উত্তোলনের উপর যথাক্রমে 1,800, 600 সুদ ধরা হয়। আর রাজীব ব্যক্তিগত ব্যবহারের জন্য 3,000 টাকার পণ্য উত্তোলন করে। তাহলে উত্তোলনের সুদ 1,800, 600, 1,800, 600, আর পণ্য উত্তোলন করে রাজীব 3,000 টাকা। এখন এই তিনোটার যোগফল হচ্ছে 1,800, 2,400 টাকা। তাহলে ক্রেডিট পাশে মোট যোগফল হচ্ছে 55,400। এবার আমরা ডেবিট সাইড করব। তাহলে যার যার মূলধনের সুদ বের করব। এখানে মূলধনের উপর বলা হয়েছে 7% সুদ ধরতে, 7%। তাহলে আমরা যার যার মূলধনের উপর 7% করব। 70,000-এর উপর 7%, 60,000-এর উপর 7%, 50,000 টাকার উপর 7%। আর এদের মানিক বেতন পায় মাসে 1,500। এটা তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো আগের মতোই করা হয়েছে, শুধুমাত্র চেঞ্জের জায়গাটা হচ্ছে কি মূলধনের জায়গায় চলতি লিখতে হবে, আর বাকি যা আছে সম্পূর্ণ আগের মতো। তাহলে আমরা মূলধনের সুদগুলো বের করে ফেললাম, বেতনটা বের করে ফেলেছি 15×12 দিয়ে 18,000। এখন আমাদের কাজটা হচ্ছে, যেহেতু আমরা ক্রেডিট সাইড আগেই করে ফেলেছি, তাহলে ক্রেডিট সাইডের যে যোগফলটা 55,400, এই 55,400 থেকে আমরা 12,600 এবং 18,000 বিয়োগ দেব। দিলে কি বের হবে? মুনাফার অংশটা বের হবে। তাহলে মুনাফার অংশ বের হলো 24,800। এখন আমরা কি করব? এই 24,800 বন্টন করে দেব 3 জনের মধ্যে। অনুপাত দেয়া আছে অংশীদারদের মধ্যে যথাক্রমে 3-2-1 অনুপাতে বন্টন করা হয়। তাহলে 3-2-1 অনুপাতে আমরা এখন এই 24,800-কে ভাগ করে দিই। 3-2-1 অনুপাতে ভাগ করতে বলা হয়েছে। তাহলে 3-2-1 যোগ করলে হবে কত? 6। তাহলে 3-এর নিচে 6, 2-এর নিচে 6, 1-এর নিচে 6। তাহলে আমাদের বন্টন হয়ে গেল। এখন আমরা করণীয় খ করব। করণীয় গ করব, যেখানে বলা হয়েছে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করো। আর উপরে অবশ্যই আমরা এই তারিখটা দেব। এখন আমরা প্রস্তুত করব অংশীদারদের চলতি হিসাব। অংশীদারদের চলতি হিসাবে আমরা অনেকটা মূলধন যে হিসাব প্রস্তুত করেছিলাম ঠিক ওই রকমটাই হবে।
শুধুমাত্র এখানে অংশীদারদের মূলধনের ব্যালেন্স লেখা যাবে না। অংশীদারদের মূলধনের ব্যালেন্স না লিখে এখানে শুধুমাত্র অংশীদারদের চলতি হিসাবের ব্যালেন্সটা লিখব, যা প্রশ্নে দেয়া থাকবে। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, অংশীদারদের চলতি হিসাবের ব্যালেন্স ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। যদি ডেবিট হয় তাহলে আমরা ব্যালেন্স বিডি ডেবিট দিকে বসাবো, যদি ব্যালেন্সটা ক্রেডিট হয় তাহলে আমরা ব্যালেন্সটা ক্রেডিট দিকে বসাবো। অর্থাৎ 2015 সালের শুরুতে চলতি হিসাবের জেড ছিল, মানে ব্যালেন্স ছিল মানিকের 5,000 টাকা ক্রেডিট, তাহলে মানিকের এই 5,000 ব্যালেন্সটা ক্রেডিট দিকে বসবে। সোহেল 3,000, তাহলে সোহেলের এই 3,000 টাকা ক্রেডিট পাশে বসবে, ব্যালেন্স বিডি। রাজীব 2,000 টাকা ডেবিট, তাহলে রাজীবের ব্যালেন্সটা ডেবিট দিকে বসবে। এবং এগুলা কার ব্যালেন্স? চলতি হিসাবের ব্যালেন্স। তাহলে আমরা চলতি হিসাবের ব্যালেন্সটা যার যার ঘরে বসায় দেব। মানিক এবং সোহেলেরটা ক্রেডিট ব্যালেন্স, আর রাজীবেরটা বলেছে প্রশ্নে ডেবিট ব্যালেন্স। তাই আমরা কি করেছি, ব্যালেন্স বিডি আমরা ডেবিট সাইডেও লিখছি, ক্রেডিট সাইডেও লিখছি। তাহলে আমরা এই যে মানিক এবং সোহেলের ব্যালেন্সটা ক্রেডিট সাইডে লিখলাম, আর রাজীবেরটা ডেবিট সাইডে লিখব। কত টাকা রাজীব? 2,000 টাকা। ব্যাস। এরপর বাকি যে কাজগুলো, আগের মতো অংশীদারদের মূলধন হিসাব যখন আমরা প্রস্তুত করেছিলাম, বলেছিলাম আবন্টনের ডেবিটগুলো কোথায় আসবে? ক্রেডিট সাইডে আসবে। আবন্টনের ডেবিটগুলো ক্রেডিট সাইডে আসবে, আর আবন্টনের ক্রেডিটগুলো কোথায় যাবে? ডেবিট দিকে। এই যে আমরা আবন্টন হিসাব করেছিলাম, সেখানে মূলধন উত্তোলনের সুদ ক্রেডিট সাইডে ছিল এবং পণ্য উত্তোলন ক্রেডিট সাইডে ছিল। তাহলে এই দুইটা কোথায় যাবে? চলতি হিসাবের উল্টা দিকে, অর্থাৎ ডেবিট দিকে চলে যাবে। এই যে ডেবিট দিকে আমরা দুইটাকে লিখেছি, অ্যামাউন্টটা লিখবো এখন। আগেই ফরম্যাটটা তৈরি করে নিয়েছিলাম, কারণ ভিডিওটা যেন লং না হয়। ঠিক একইভাবে আমরা কি করব, এই যে ডেবিট আইটেমগুলো মূলধনের সুদ, বেতন এবং মুনাফার অংশ, এই ডেবিটের তথ্যগুলো আমরা চলতি হিসাবের ক্রেডিট সাইডে বসাবো। তাহলে লাভ লোকসান আবন্টনের ডেবিটগুলো আমরা একটা একটা করে ক্রেডিট সাইডে লিখলাম। এবার আমরা ক্রেডিট সাইড শেষ করার পর এখন ডেবিট সাইডে চলে যাচ্ছি। ডেবিট সাইডে ফার্স্টে তো আমরা ব্যালেন্স বিডি বসিয়েছি। এখন আমরা উত্তোলনের পরিমাণটাকে বসাবো। এখানে উত্তোলনের পরিমাণ দেয়া আছে 12,000, 10,000 এবং 8,000। এরপর আমরা কি করব, লাভ লোকসান আবন্টনের ক্রেডিট পাশে যে তথ্যগুলো আছে, অর্থাৎ উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন, এই দুইটা তথ্য আমরা চলতি হিসাবের ডেবিট দিকে বসাবো। আমাদের সবগুলো তথ্য বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, দেখব যে ডেবিট সাইড অথবা ক্রেডিট সাইড যে কোনো একটা পাশ বড় হবে। যেমন আগে মূলধন হিসাবে আমরা কি করেছি, ক্রেডিট সাইডটা আগে যোগ করে ফেলেছি, কারণ আমরা জানি যে মূলধন হিসাবে ক্রেডিট সাইড বড় হবেই। কিন্তু চলতি হিসাব করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে এটার ডেবিট অথবা ক্রেডিট যে কোনো একটা সাইড বড় হতে পারে। তাহলে আমরা এখান থেকে যদি একটু দেখি, যে আমাদের মনে হচ্ছে যে মানিকের ক্রেডিট সাইডটাই বড় হবে, কারণ এখানে মাত্র 12,000 আর 1,000 13,000 আছে, এখানে 12,000 18,000, তার মানে কি ক্রেডিট সাইডটা বড় হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমরা এখন মানিকের ক্রেডিট পাশের যোগটা করে ফেলবো। ক্রেডিট পাশের যোগফল করলে হয় 40,300 টাকা। এবার আমরা কি করব, 40,000 এই 300 টাকা ডেবিট সাইডে বসাবো, 40,300। এখন 40,300 থেকে 13,000 বিয়োগ দেব। এখানে ডিফারেন্স বের হয়েছে 27,300 টাকা। এরপর আমরা দেখি সোহেল, এখানে 10,800, এখানে 8 4 10,000-এর উপরে হয়, তাহলে আমরা ক্রেডিট সাইডটা আগে যোগ করব। তাহলে যোগ আসছে 15,467। এই 15,467 টাকা এখানে লিখলাম। এখান থেকে এখন আমরা বিয়োগ দেব 10,800। তাহলে আমাদের রেজাল্ট বের হয়েছে 4,667 টাকা। এবার আমরা রাজীবেরটা দেখছি। রাজীবের এখানে হচ্ছে 8 10 13, আর এখানে হচ্ছে 4 3 7। তাহলে রাজীবের ডেবিট সাইডটা বড়,
তাহলে আমরা এখন কি করব, ডেবিট সাইড আগে যোগ করব। তাহলে আমাদের এখানে রাজীবের ডেবিট সাইডটা বড় হয়েছে 13,600। যেহেতু আমরা আগেই জেনেছি যে যেহেতু এটা চলতি হিসাবে যে কোনো পাশ বড় হতে পারে, হয় ডেবিট সাইড বড় হবে, না হয় ক্রেডিট সাইড বড় হবে। তো আমরা এই চলতি হিসাবটা প্রস্তুত করার আগে একটু সতর্ক থাকবো, দেখবো যে কোন সাইডটা বড় হয় সেটাকে আগে বসাবো। আর এখন আমরা রাজীবের পাশটা ডেবিট সাইডটা বড় পেয়েছি। এবার রাজীবের ডেবিট সাইডের যোগফলটা আমরা ক্রেডিট পাশে লিখলাম। লিখার পর এখন কি করব, 13,600 থেকে আমরা এই দুইটা তথ্য বিয়োগ দেব। এখানে রেজাল্ট আসছে হচ্ছে 5,967 টাকা আমরা বসালাম। তাহলে এই ক্ষেত্রে কি হলো, চলতি হিসাবের ব্যালেন্স দুই দিকে বের হয়েছে। মানিক সোহেলেরটা বের হয়েছে, এটাকে বলা হয় ক্রেডিট ব্যালেন্স, আর রাজীবেরটা বের হয়েছে ডেবিট ব্যালেন্স। যে কারণে যার যার ব্যালেন্স তার দিকে আমরা পরের বছরের শুরুতে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে রাজীবের ব্যালেন্স ডেবিট 5,967 টাকা, আর মানিক আর সোহেলের ক্রেডিট ব্যালেন্স বের হয়েছে একজনের 27,300 আর সোহেলের হচ্ছে 4,667 টাকা। ব্যাস, এইভাবেই আমাদেরকে চলতি হিসাব প্রস্তুত করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি যে চলতি হিসাব এবং মূলধন হিসাব অলমোস্ট একই, শুধুমাত্র এখানে মূলধন যে মূলধনের ব্যালেন্সটা বসবে না চলতি হিসাবে, আর বসবে না হচ্ছে অতিরিক্ত মূলধন। এই দুইটা তথ্য ছাড়া বাকি যতগুলো তথ্য আছে আমরা আগে যেভাবে বসাইছিলাম ঠিক সেভাবেই আমরা বসাবো। এই তো গেল হচ্ছে করণীয় গ। এখন আমরা প্রস্তুত করব করণীয় ক। এখানে বলা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, আবার বলে দিয়েছে স্থায়ী পদ্ধতিতে। আমরা জানি মূলধন হিসাব দুইটা পদ্ধতিতে প্রস্তুত করা হয়, একটা হচ্ছে স্থিতিশীল পদ্ধতি বা স্থায়ী পদ্ধতি, আর একটি হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি। আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি সেগুলো ছিল সবই পরিবর্তনশীল পদ্ধতি, অর্থাৎ মূলধন শুরুতে যেটা থাকবে শেষে সেটা চেঞ্জ হয়ে যাবে। আর স্থিতিশীল পদ্ধতিতে মূলধনের সাথে কোনো কিছুই যোগ বা বিয়োগ করা হবে না, আর যেগুলো আমরা যোগ বিয়োগ করতাম মূলধন হিসাবে সেগুলোকে নিয়ে আমরা চলতি হিসাব প্রস্তুত করি। এখন আসি আমরা অংশীদারদের মূলধন হিসাব কিভাবে প্রস্তুত করতে হবে। আগের মতোই আমরা এটা প্রস্তুত করব। এখানে শুধুমাত্র মূলধনের ব্যালেন্স বসবে, আর যদি অতিরিক্ত মূলধন থাকে সেক্ষেত্রে অতিরিক্ত মূলধন বসবে। এই দুইটা ছাড়া আর কোনো তথ্য এই মূলধন হিসাবে বসবে না। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে এর ব্যালেন্সটা আগে লিখে ফেলব। এর ব্যালেন্সটা দেওয়া আছে 70, 60 এবং 50। তাহলে আমরা লিখলাম 70, 60 এবং 50। এই প্রশ্নে যেহেতু অতিরিক্ত মূলধন নেই তাহলে এখানে আর কোনো কিছুই আসবে না। তাহলে এই যে ব্যালেন্সটা আমরা লিখলাম, যেহেতু আর কোনো কিছু আসবে না তাহলে এই অ্যামাউন্টগুলোই যোগফলে দেখাতে হবে। আমরা লিখলাম, লেখার পর এখন এই যোগফলগুলো আমরা কোথায় লিখব, ডেবিট সাইডে লিখব 70, 60 এবং 50। যেহেতু এই পাশে কোনো তথ্য নাই তাহলে তো ব্যালেন্স তো এটাই থাকবে 70, 60 এবং 50। তাহলে কি দাঁড়াচ্ছে যে মূলধনের ব্যালেন্স শুরুতে যা আছে শেষে তাই আছে। এই কারণে এটাকে বলা হয়েছে স্থায়ী পদ্ধতি, মানে কি সব সময় একই অ্যামাউন্ট থাকবে। তাহলে এই ব্যালেন্স সিডিটা আবার কি হবে, পরের বছরের শুরুতে ব্যালেন্স বিডি হিসাবে চলে যাবে। তাহলে আমরা বুঝলাম যে স্থিতিশীল পদ্ধতি বা স্থায়ী পদ্ধতি এবং পরিবর্তনশীল পদ্ধতির মধ্যে পার্থক্য কোথায়। তাহলে আমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমরা এক্সট্রা ক্লাসে বা বিশেষ ক্লাসে জানব বিস্তারিতভাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।